গণতন্ত্র মঞ্চকে তার নিজের ভিত্তির উপরে দাঁড়াতে দেওয়ার আগে সে আসলে বিএনপির কাছে চলে যাওয়ার জন্য যে ছটফট, কোনো উপদেষ্টাকে দিদার গিয়ে বলছে যে আপনার হিসাবটা দেখবেন, ছাত্রদেরকে যে আসলে ব্যাপতে যাওয়ার পর থেকে রক্ষা করার চেষ্টা করা, সেখানে আমরা আসলে অসহায়ভাবে একা হয়ে গেছি। সেই লিফলেটে আমরা বলছিলাম যে ছাত্রদেরকে নিয়ে, সারা দেশের ছাত্রদেরকে নিয়ে শিক্ষার্থী কাউন্সিল করা দরকার। নকশালরা পর্যন্ত মনে করতো যে শেখ মুজিব সমস্ত যারা মুক্তিযোদ্ধাদের মধ্যে যে বিরোধ আছে সেই বিরোধও তিনি নিষ্পত্তি করে জাতির সকলের নেতা হবেন। প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয়কে এক জায়গায় রাখলো না, মাদ্রাসার ছাত্রদেরকে ধারণ করলো না, জনগণ তো পরের কথা। বাংলাদেশে এমনকি ক্ষমতায় থাকতে হলে বাংলাদেশের জামাতে ইসলামী করতে হলেও রাষ্ট্রের সংস্কারের কথা বলতে হবে। বাংলাদেশের আগামী অভ্যুত্থান হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং অত্যন্ত সহজ স্বাভাবিক অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের সামনে বিএনপি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে এবং তারপরে পালায় যাবে। এটা নিঃসন্দেহে আসলে বলা যায় যে আমাদের অনেক ব্যর্থতা আছে। আমরা বাংলাদেশের আসলে যেই দায়িত্ব আমাদের পালন করা আর কথা ছিল, আমরা বাংলাদেশের যে অসুস্থতা আমরা চিহ্নিত করতে পেরেছিলাম, সে অসুস্থতা দূর করার জন্য আমাদের আসলে যে ভূমিকা পালন করার কথা ছিল, সেই ক্ষেত্রে আসলে আমরা সঠিকভাবে আমাদের ভূমিকা পালন করতে পারি নাই। এখন একটা রাজনীতির এইটার হচ্ছে একটা ওই যে আমাদের ভাই সৌরভ ভাই বলতেছিলেন, রাজনীতির একটা বড় রকমের সংকটের জায়গা হচ্ছে এই যে আপনি একা কিংবা একটা গোষ্ঠী কিংবা একটা পক্ষ, কখনো কখনো এমন কিছু রোগ থাকে যে একটা পক্ষই আসলে এটা সারতে পারে। এটা যদি কেবলমাত্র ক্ষমতা বদলের ব্যাপার হয়, মোটামুটি কাঠামোটা যদি ঠিক থাকে, আপনি যদি মনে করেন যে কেউ এসে কাঠামোটার মধ্যে এক্সেসিভ কিছু করতেছে, বাড়াবাড়ি করতেছে, সেইটা একটা পক্ষ গিয়ে থামায় দিতে পারলে আসলে অনেকাংশে সফল হওয়া সম্ভব হয়। কিন্তু যখন আসলে যে আলতাফ পারভেজ বলতেছিল যে আসলে যখন কর্নওয়ালিসের পর থেকে এরকম একটা কাঠামোই থাকে যেখানে কেবলমাত্র একটা হাসিনার মতো দানবকে সরাইলে হয় না, একটা দানবতন্ত্রকে সরাইতে হয়, তখন আসলে কেবলমাত্র ক্ষমতা দখলের যে রিজু ভাইয়ের যে পরিকল্পনা, সেই রকম সমস্ত সমর্থ থাকার পরেও ক্ষমতা দখল করা না, কেবলমাত্র এমনকি দেশ ভেঙে আর একটা দেশ বানানোর পরেও, একবারের বদলে দুইবার স্বাধীন করার পরেও আসলে সফলতাটা আসে না। সফলতাটার জন্য যেরকম দেশ বদলানো হয়, তার সাথে সাথে দেশ যে আসলে দেশের যে ধারণা, রাষ্ট্রের যে ধারণা, এই যে ক্ষমতা সম্পর্কে ধারণা, রাজনীতি সম্পর্কে ধারণা, এই সমস্ত ধারণার জায়গাটাকে যখন ভাঙতে হয়, তখন এটা আর কেবলমাত্র বস্তুগত ভাঙার মধ্যে থাকে না, কেবলমাত্র এক জায়গা থেকে ক্ষমতা থেকে একজনকে সরায় দেওয়ার ব্যাপারে থাকে না। মাথার মধ্যে যে আসলে ফেসিতন্ত্র, মাথার মধ্যে যে বিভ্রান্তি, চিন্তার মধ্যে যে আসলে ভুল, এইটাকেও সরাইতে হয়। এবং এটা সরানো কেবলমাত্র একজন চিন্তক সঠিকভাবে একটা চিন্তা করতে পারলেই আসলে এটা পারে না। তার অনেকগুলো আসলে উপসর্গ থাকে এবং অনেককে নিয়ে মিলায় আসলে এই কাজটা করতে হয়। আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমাদের অদক্ষতা কিংবা অক্ষমতা কিংবা আমাদের আসলে সামর্থ্যের অভাব, আমরা যাদেরকে আসলে মনে করছি যে আসলে এই কাজে আমরা যাদেরকে পাবো, আমরা তাদেরকে একটা পর্যায় পর্যন্ত পাই, তারপরে পাই না। আমাদের সাথে যারা থাকে, যারা আমাদের সাথে ধরেন অনেক সময় এসছেন, আকৃষ্ট হয়েছেন, তাদের আসলে অনেকেরই 5 বছরের ধৈর্য ছিল না, অনেকের 5 মাসের মধ্যে এটা করতে চাইছেন, এবং 5 মাসের মধ্যে যারা করতে চাইছে তারা আসলে কাজটার চাইতে নিজের আসলে যে নিজেকে আসলে একটা জায়গায় দেখতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা দ্বারা বেশি তাড়িত হয়েছে। এবং এটা আমরা দেখছি যে আমরা পারি নাই। গণতন্ত্র মঞ্চকে ধরেন আমাদের যদি আমি আগে বলতেছিলাম যে আমরা ধরেন 2021 সালে হয়তো রাষ্ট্র সংস্কার শুরু করছি, 2022 সালে আমরা গণতন্ত্র মঞ্চ শুরু করছি। 2022 সালে গণতন্ত্র মঞ্চ শুরু করছি। গণতন্ত্র মঞ্চকে তার নিজের ভিত্তির উপরে দাঁড়াতে দেওয়ার আগে সে আসলে বিএনপির কাছে চলে যাওয়ার জন্য যে ছটফট, সেইখানে আসলে তাকে রাখতে পারি নাই। তার নিজের ভিত্তির উপরে দাঁড়ায় বিএনপির সাথে একটা বার্গেন করার জায়গায় যাওয়ার আগে বিএনপির অনুগত হয়ে যাওয়ার জন্য যে আসলে ছটফটানি, সেইখানে পুরোটা রাখতে পারি নাই। তারপরেও ধরেন আমরা বিএনপির মধ্যে 31 দফা,
এই 31 দফার মধ্যে 7 মাস ধরে তাদের সাথে লড়াই সংগ্রাম করে যে 31 দফা তৈরি করতে পারছি, সেটা দেখবেন যে আসলে 23 সালে 24 সালে দেখা যাবে যে আসলে যখন নির্বাচন হচ্ছে, বিএনপিকে নির্বাচন বিরোধী লড়াই আমরা বিএনপিকে মাঠে রাখতে পারি নাই। গণতন্ত্র মঞ্চের একটা ধরেন ছোট্ট ইউনিটি, ছোট্ট একটা জোট রাস্তার মধ্যে দাঁড়ায় মার খাইতে হচ্ছে, ইয়ে করতে হচ্ছে, এবং বাকি সংগঠনগুলির সাথে আসলে যে সংযোগ লিয়াজোগ, যেটা সবসময় শান্তির সময় বিএনপি করছে, যখন দুর্যোগের সময় গেছে তখন গণতন্ত্র মঞ্চকেই লিয়াজো করতে হচ্ছে। এবং গণতন্ত্র মঞ্চে লিয়াজো করে ধরেন একটা নির্বাচনের পরে এই যে নির্বাচন ঠেকানো গেল না, তারপরের যে রাজনীতি, সে রাজনীতিতে গণতন্ত্র মঞ্চকে আমরা এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নতুন করে আসলে অর্গানাইজ করার চেষ্টা করছি, আমরা পারি নাই। অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে আমরা গণতন্ত্র মঞ্চকে একমাত্র গণতন্ত্র মঞ্চের মধ্যে, তখন আসলে নূররা গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেছে, তো গণতন্ত্র মঞ্চের মধ্যে থেকে একমাত্র আমরা ছাড়া ছাত্রদের সাথে আর কাউকেই আসলে ছাত্রদের ব্যাপারে আমরা পজিটিভ করতে পারি নাই। এই লড়াইটার মধ্যে আসলে যে অংশ নেওয়া, অর্গানিক্যালি যে ছাত্রদের সাথে আসলে সম্পর্ক রাখা, ছাত্রদেরকে যে আসলে ব্যাপতে যাওয়ার পর থেকে রক্ষা করার চেষ্টা করা, সেখানে আমরা আসলে অসহায়ভাবে একা হয়ে গেছি। এবং এটার পরে দেখবেন যে অভ্যুত্থানের পরে আমরা বিএনপিকে কোনোভাবে এটা বুঝাইতে পারি না যে অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশের সংস্কারের আকাঙ্ক্ষা 31 দফার চাইতে বেড়ে গেছে, সেখানে তাকে আরও পজিটিভ রোল নিতে হবে, তাকে ছাড় দিতে হবে, সেইটা সে করে নাই। গণতন্ত্র মঞ্চ যে আসলে এইখানে সংস্কারের রাজনীতির যাদেরকে আমরা আসলে ধারকবাহক করতে চাইছি, তাদেরকে সংস্কারের রাজনীতির মধ্যে রাখতে পারি নাই। আমরা সংস্কারের রাজনীতির মালিকানা ধরেন গণতন্ত্র মঞ্চের হাতে দিছি, গণতন্ত্র মঞ্চ সংস্কারের মালিকানা ফেলায় দিয়ে সে বিএনপির পেছনে এমনভাবে গেছে যে সংস্কারের মালিকানা জামাত ইসলামের হাতে চলে গেছে। এখন রাজনীতি হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি যদি কেবলমাত্র এইটা যদি এরকম হইতো যে সংস্কার করা লাগবে না, কেবলমাত্র ক্ষমতা দখল করা লাগবে, তাহলে তো বিএনপির সাথে গেলে বিএনপি ক্ষমতা দখল করছে। আজকে আমাদের যে বন্ধুরা বিএনপির সাথে আছে, আজকে যে বন্ধুরা বিএনপির সাথে রাজনীতি করতেছে, তারা তো তাদের জায়গা থেকে মনে করতে পারে সফল। কারণ তারা যদি মনে করে যে ক্ষমতা দখল করাই একটা ব্যাপার, তাহলে তারা কেউ কেউ ছিটে ফোটা ক্ষমতা পাইছে, আর তাদের সাথে যারা তাদের বন্ধু তারাই তো রাষ্ট্র ক্ষমতায় আছে। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এই যে জনগণকে ধরেন তার একটা লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে সে যে আমরা ধরেন, আমি আরেকটা কথা বলি, কথাটাই আসি, এইটা যেরকম পারি নাই 5 তারিখের পরে 12 তারিখে 11 তারিখে আমরা বাংলাদেশে বললাম, 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত ধরেন গভর্নমেন্ট হয়েছে, 12 তারিখে আমরা গভর্নমেন্টের সাথে প্রথম বৈঠকের আমন্ত্রণ পাই। 11 তারিখে আমরা বললাম বাংলাদেশকে যে বাংলাদেশে 3টা দফায় কথা বলছিলাম, সেগুলি বাদ দিয়ে একটা দফার কথা বলি। আমরা বললাম বাংলাদেশে এই প্রথম একটা সরকার এসছে, যে সরকার ইচ্ছে করলে এইখানে একটা ট্রান্সপারেন্সি, একটা জবাবদিহিতার সিস্টেম সে চালু করতে পারে। বাংলাদেশে এই সরকারকে আমরা বললাম 12 তারিখে গিয়ে যে আপনাদের হারানোর কিছু নাই, আপনারা বাংলাদেশে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট কীরকম হয়, জবাবদিহিতাপূর্ণ একটা সরকার কীরকম হয়, এটার একটা নমুনা রেখে যান, যাতে ভবিষ্যতে কোনো সরকারকে আমরা বলতে পারি যে এই যে এইখানে একটা ট্রান্সপারেন্ট জবাবদিহি করে এরকম একটা সরকার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই যে এরা ছিল, এরা জবাবদিহিতা করতো, আজকে আপনি জবাবদিহিতা করেন। এই নমুনাটার জন্য তাদেরকে আমরা বললাম যে আপনারা একটা জবাবদিহিতার ব্যবস্থা রাখেন, আপনারা পরবর্তীতে কখনো নির্বাচনে অংশ নেবেন না, এইটা ঘোষণা করেন, এবং আপনারা আপনাদের সম্পদের হিসাব পরিষ্কার, আসলে আজকে আপনাদের কী সম্পদ দিয়ে এখানে আসছেন আর আপনারা কী সম্পদ দিয়ে যাচ্ছেন, এটার হিসাবটা অন্তত চালু করেন। কতজনের কাছে ব্যক্তিগতভাবে দিদার কতজনের সাথে এই ঝগড়া করছে, আমি লজ্জা পাইছি। আমি দিদারকে ডাকে বলছি, দিদার, কাউকে পার্সোনালি এটা বলতে যায় না, কোনো কোনো উপদেষ্টাকে দিদার গিয়ে বলছে যে আপনার হিসাবটা দেন না কেন, আমার প্রেজেন্সে আমি লজ্জা পাইছি। আমি দিদারকে পরে বলছি যে দিদার, এগুলি পার্সোনালি বলার বিষয় না, এটা একটা পলিসি লেভেলের ব্যাপার, তুমি এটা করো না। মানে আমি কথাটা বলতেছি এই কারণে যে আমাদের লড়াইটা আমরা কোথায় কোথায় কীভাবে করছি, আমাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য। আমরা ছাত্রদের কাছে আরেকটা দাবি রাখছিলাম, আমরা বলছিলাম বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থান যেই কারণে হয়েছে, এইটাই এই সরকার যাতে বাস্তবায়ন করে, তাহলে এই সরকারকে আসলে একটা পাহারার মধ্যে রাখতে হবে। এই পাহারার মধ্যে রাখার জন্যে আজকে প্রথম আমি আরেকবার পাবলিকলি বলতেছি যে আমরা তখন বলছিলাম আমাদের এই আজকে এখানে লিফলেট আছে, আপনারা নিয়ে যায়। 11 তারিখে আমরা যে লিফলেট করছিলাম, সেই লিফলেটে আমরা বলছিলাম যে ছাত্রদেরকে নিয়ে
সারা দেশের ছাত্রদেরকে নিয়ে শিক্ষার্থী কাউন্সিল করা দরকার। এই শিক্ষার্থী কাউন্সিলের কাজ হবে, এই সরকার যদি আসলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে যায় তাইলে যেন আসলে তারা ধরতে পারে এবং তাদের যেন একটা বৈধ আসলে সামর্থ্য থাকে। আমি তো আর ধরেন ইরানের মতো বিপ্লবী রেজিমেন্টের কথা বলতে পারি নাই, রেভলিউশনারি গার্ডের কথা বলতে পারি নাই, কিন্তু আমরা ভাবছিলাম যে এই ছাত্ররা একটা শিক্ষার্থী কাউন্সিল যদি বাংলাদেশে গড়ে তোলে তাইলে এই শিক্ষার্থীরা ইউনাইটেড থাকলে এই সরকারগুলির পক্ষে দুই নাম্বারি করা সম্ভব হবে না। আমাদের দুর্ভাগ্য, আমাদের ছাত্র সমাজ প্রথমত বিভক্ত হইল। ছাত্র সমাজ তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে পিটায় বাইর করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একক কৃতিত্ব নিতে গেল, শুরু হইল আসলে। তারপরে আসলো কারা, জামাত ইসলামী মাস্টার মাইন্ড নাকি আসলে ইউনুস একজনের মাস্টার মাইন্ড। এই মাস্টার মাইন্ডের খেলার ভেতর দিয়ে একদম 72 সালে যেরকম করে মুক্তিযুদ্ধ হাতছাড়া হয়েছিল একই কায়দায় 72-এর একদম পুনরাবৃত্তি আমরা দেখলাম। 72 সালে শেখ মুজিবুর রহমান 10 তারিখে বাংলাদেশে আসলেন, 11 তারিখে তাজউদ্দিন নাই, উনি নিজে প্রধানমন্ত্রী হলেন। আওয়ামী লীগের বদলে বাংলাদেশের সমস্ত মানুষ ওনাকে মনে করছিল, নকশালরা পর্যন্ত মনে করত, আমি একটা নকশাল পরিবারের সন্তান হিসেবে বলতেছি, নকশালরা পর্যন্ত মনে করতো যে শেখ মুজিব সমস্ত যারা মুক্তিযোদ্ধাদের মধ্যে যে বিরোধ আছে সেই বিরোধও তিনি নিষ্পত্তি করে জাতির সকলের নেতা হবেন। উনি আর কোনো একটা দলের নেতা থাকবেন না, উনি জাতির নেতা হবেন। শেখ মুজিবুর রহমান আইসা দলের নেতাটা পুরোটা থাকতে পারলো না। আওয়ামী লীগের নেতা থাকলো, ছাত্রলীগের পুরোটার নেতা থাকতে পারলো না। ছাত্রলীগ একদিকে তার ভাগনার পার্টি, আরেকদিকে সিরাজুল আলম খানের অংশ, এই দুই অংশকে এক জায়গায় রাখার যোগ্যতা দেখাতে পারল না, উনি এক অংশকে বাদ দিয়ে দিলেন। একইভাবে এই ছাত্রদেরকে বাংলাদেশের মানুষ সমস্ত রাজনৈতিক দলকে বাদ দিয়ে এই অখ্যাত অজ্ঞাত বাচ্চাদের কাছে আসলে নেতৃত্ব দিতে চাইল। তারা তাদের নিজেদের জাতির নেতা হওয়া দূরের কথা, ছাত্রদের নেতৃত্বটা রাখতে পারলো না। প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয়কে এক জায়গায় রাখলো না, মাদ্রাসার ছাত্রদেরকে ধারণ করলো না, জনগণ তো পরের কথা। দুর্ভাগ্য হচ্ছে এই। তার মানে আমি যেটা বলি, আমরা যেটা আসলে বলতে চাই, আজকে 5 বছর পরে এসে আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু কোথায় কোথায় ব্যর্থতা, আমরা কি কি চাইছিলাম। কেউ যদি মনে করেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিজেই একটা দল হয়ে গিয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষকে তার ছাতার নিচে নিয়ে এসে সে তারপরে এটা করতে পারবে, এইরকম সংগঠন করার বাস্তব পরিস্থিতি বাংলাদেশে যে সামাজিক বাস্তবতা তার মধ্যে নাই। সারা বাংলাদেশে একটা রাজনৈতিক দল বিস্তার করতে গেলে যেই টাকা আপনার জোগাড় করতে হয় সেই টাকা আপনার আমার সাধারণ মানুষের হয় না। এই টাকা যদি আপনি কারো কাছ থেকে নিয়ে আসেন তাইলেও যে সেরাটনে অনুষ্ঠান করে প্রাডো গাড়িতে চড়ে আপনি ওই পাল্লা যদি দিতে যান, তার প্যারালাল পার্টি যদি আপনি হইতে চান, তাইলে আপনার প্রথম দিনই শেষ। তার মানে আমি যে কথাটা এর ভেতর দিয়ে বলতে চাই, আমাদের অনেক বন্ধুরা আছেন, আমরা কোনোদিন চাই নাই। অনেকে বলে যে রাষ্ট্র সংস্কারের চিন্তা আমাদের, এটা অনেকে বলে, আমরা কোনোদিন এটা দাবি করি নাই। আমরা কখনোই বলি নাই যে রাষ্ট্র সংস্কার এটা রাষ্ট্র চিন্তার কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলনের একক কোনো চিন্তার ফসল। আমরা বলি এটা একটা সামাজিক চিন্তা, বাংলাদেশের বাস্তবতার মধ্যে এইরকম একটা চিন্তার প্রয়োজন দাঁড়াইছিল। আমরা হয়তো আগে বলছি, আপনাদের ভেতরে এই চিন্তাটা ছিল এবং এটা ছিল বলেই বাংলাদেশে এটা এত দ্রুত আসলে বিস্তৃত হয়েছিল। তো আমরা যেটা বলতে চাই যে এই চিন্তার মালিকানা আমরা যদি বলতাম যে আগে আপনি মনে করবেন এটা হাসনাত কাইমের চিন্তা, তারপরে আপনি বাস্তবায়ন করবেন, এটা আপনি কেন বাস্তবায়ন করবেন হাসনাত কাইমের চিন্তা? আমরা বরং এটা উল্টাটা মনে করছি। আমরা মনে করছি এটা যদি সোহরাব হাসান যদি মনে করে এটা তার চিন্তা, এটা মুর্তুজা যদি মনে করে এটা তার চিন্তা, এটা আসলে রিজু যদি মনে করে এটা রিজুর চিন্তা, তাইলে আমরা মনে করছি এই চিন্তা বাস্তবায়ন সম্ভব। এখন বলতে পারেন এটা আপনাদের ভুল, আমরা মেনে নিতে রাজি আছি, কারণ এটা ভুল প্রমাণ হয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস ছিল, আমরা মনে করছি অধিকতর বাস্তবসম্মত হচ্ছে এই চিন্তার মালিকানা সবাইকে দিয়ে দিয়ে এই চিন্তাটা যে বাংলাদেশের সবার জন্য প্রয়োজন, এইরকম একটা সংস্কার যে আসলে আমাদের 300 বছরের রাষ্ট্র কাঠামো থেকে, আমরা যে ব্রিটিশ রাষ্ট্র কাঠামো থেকে আমাদের বের হওয়া দরকার, এইটা আমাদের সমস্ত রাজনৈতিক দলের আসলে তাদের নিজের স্বার্থেই লাগবে, এইরকম একটা উপলব্ধির জায়গা থেকে আমরা আসলে মনে করছিলাম যে এটা সবাই মিলে আমরা করতে পারবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা যাদেরকে বন্ধু মনে করছি, আমরা যাদেরকে রাজনৈতিক শক্তি মনে করছি, যাদেরকে আমরা পাইতে চাইছি, তাদের কাছে দেশের চাইতে নিজের একটা পদ, দেশের চাইতে নিজের একটা আসলে মন্ত্রিত্ব কিংবা দেশের চাইতে নিজে সরকারি দলে থাকা, এইগুলিকে অনেক বড় করে মনে করছে।
আমরা মনে করি যে এইগুলিরও একটা শেষ আছে। বাংলাদেশের একটা পরিবর্তন যেটা হয়েছে 5 বছরের ভেতর দিয়ে, বাংলাদেশ একটা পর্ব আসলে পার হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে অমুক বড় না তমুক বড়, এই রাজনীতিটা তারা ঘুরানোর চেষ্টা করতেছে, ওইখানে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমরা খুব নিশ্চিত, আমরা পরিষ্কার এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, এটা একদম লারাই বা ফিহে, মানে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশে ওই রাজনীতি আবার তারা ফেরত আনতে পারবে না। বাংলাদেশ সংস্কারের পর্বের মধ্যে প্রবেশ করছে। বাংলাদেশের মানুষ এটা জানছে যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে সংস্কারের রাজনীতি। এই আইনের সংস্কার করতে হবে, সরকারের সংস্কার করতে হবে, রাজনীতির চিন্তার সংস্কার করতে হবে, অর্থনীতির সংস্কার করতে হবে, এবং এই বাংলাদেশের সংস্কার করা ছাড়া অন্য কোনো রাজনীতির আলোচনা করে ক্ষমতা ধরে রাখা কয়দিন পর্যন্ত সম্ভব হবে সেটাই আসলে প্রশ্নের মুখে। যারা মনে করে এরা এখনো পর্যন্ত এটার সাথে ধোঁকাবাজি করতে পারে, কিন্তু কারো পক্ষে অস্বীকার করা যে বাংলাদেশের সংস্কার আমরা করব না, এই কথা বলে ক্ষমতায় থাকা বাংলাদেশ অনেক কঠিন হয়ে গেছে। বাংলাদেশে এমনকি ক্ষমতায় থাকতে হলে বাংলাদেশের জামাতে ইসলামী করতে হলেও রাষ্ট্রের সংস্কারের কথা বলতে হবে। আর এইটা একটা বাস্তবতা, এটাকে বুঝতে হবে আপনার, যে বাংলাদেশ এমন একটা পর্বে ঢুকছে যে আপনি বাপের কথা বলে রাজনীতি করার দিন নাই, ইসলামের কথা বলে, আরেকটা অমুকের কথা বলে, কমিউনিজমের কথা বলে রাজনীতি করার দিন। বাংলাদেশ রাষ্ট্রের সুনির্দিষ্ট কোথায় কোথায় অসুখ, এই অসুখ আপনি কিভাবে দূর করবেন এটা বলেই আপনাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে। এবং এটার ভেতর দিয়েই বাংলাদেশের যে সংকট, রাস্তায় যে মানুষ আসলে বুক পাইতে দেয়া মৃত্যুবরণ করা শিখছে, সেই মানুষকে আসলে আর কোনো কিছু দিয়ে আপনি আসলে থামাইতে পারবেন না। আপনি আর কোনো ভয় দেখায় তারা থামাইতে পারবেন না। ভয় তো মানুষের একটা জায়গা পর্যন্ত থাকে, যেটা হাসিনা দেখাইছিল। তো হাসিনার সময় তো শেষ হয়েছিল, মানুষ যখন আসলে বন্দুকের চাইতে বুককে বড় মনে করছে। বন্দুক ইকুয়াল টু বুক হয় নাই তো, বন্দুকের চাইতে বুক বড় হয়েছে। বন্দুক ছিল, গুলি ছিল, বুকের অভাব ছিল না তো। তাহলে বুকের কাছে এক সময় বন্দুক থেমে গেছে। এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বুক পাইতে বন্দুকের সামনে দাঁড়াইছে। এবং যে বাংলাদেশ বুক পাইতে দেওয়া শিখছে, এই বাংলাদেশকে অন্য কোনো কিছু দিয়ে আপনি থামায় রাখতে পারবেন না। এটা 1 বছর, 2 বছর নাকি 3 বছর আমি গণনা করে বলতে পারতেছি না, কিন্তু আমি এটা বুঝি যে যেই বাংলাদেশ বুক পাইতে দেয়, এই বাংলাদেশকে আপনি অন্য কোনো ধোঁকা দিয়ে, ভয় দেখায় আপনি বাংলাদেশকে আটকে রাখতে পারবেন না। বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার, রাজনীতির সংস্কার, অর্থনীতির সংস্কার অনিবার্য, এবং এইটা দ্বিতীয় পর্বের যে লড়াই, এটা করার লড়াই। আমরা প্রথম পর্বে রাজনীতি সংস্কারের কথা বলতেই পারি নাই। হাসিনার আমলে যদি আমরা বলতাম যে আমরা রাষ্ট্রেরও সংস্কার চাই, রাজনীতিরও সংস্কার চাই, তাইলে মনে হইতো আমরা রাজনৈতিক দলগুলির যে চরিত্র ধরে টান দিয়ে কথা বলতেছি, এটার অর্থ হচ্ছে আমি হাসিনার দালালি করতেছি। এই পর্দা উঠে গেছে তো। একটা জিনিস হয়েছে বাংলাদেশ থেকে হাসিনা উঠে গেছে, একটা জিনিস হয়েছে আপনার বাংলাদেশ থেকে আপনি গুম করে ফেলবেন আগামীকাল কথা বলার জন্য, এটা উঠে গেছে। বাংলাদেশে আগামীকাল আপনাকে গুম করতে পারবেন না রাজনীতির জন্য। গুমের আইন যতই ফেরত আনার চেষ্টা করুক, পরিষ্কার করে আরেকটা কথা বলি, বাংলাদেশে আপনি গুলি চালায় আরেকবার মানুষকে থামাইতে পারবেন না। তবে বাংলাদেশে জীবন দেওয়া লাগবে না। বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করার জন্যে বাংলাদেশের মানুষের কেবলমাত্র সিদ্ধান্ত নিয়ে এই পার্লামেন্ট ভবনের দিকে আসলে যাওয়া এবং এটার সামনে বইসা পড়াই যথেষ্ট। কোনো রকমের, কোনো ধরনের আসলে ক্ষমতা দিয়ে, কোনো ট্যাঙ্ক দিয়ে মানুষকে থামানো যাবে, এইটা যারা মনে করে এরা বোকার স্বর্গে আছে। বাংলাদেশের আগামী অভ্যুত্থান হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং অত্যন্ত সহজ স্বাভাবিক অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের সামনে বিএনপি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে এবং তারপরে পালায় যাবে যদি সে সংস্কার না করে। আর সংস্কার করলে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে। আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনরা যে জন্য জীবন দিছে, এত সহজে বাংলাদেশ থেকে মুছে যাবে। যারা মনে করে এরা এত বেশি বোকা, এত বেশি আসলে নেশাখোর, এত বেশি বিকৃত যে তাদের চিন্তাকে আসলে বিবেচনায় নেওয়ার কোনো কারণ নাই। এটা অসুস্থ চিন্তা। বাংলাদেশে এত মানুষের জীবন, এত রক্তপাত, প্রত্যেকটা উপজেলায় আমার শহীদের কবর গেছে। বাংলাদেশে একটা শহীদের কবরের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন, আর প্রত্যেকটা উপজেলায় শহীদের কবর পাঠাইছে আওয়ামী লীগ। বাংলাদেশকে এরপরে থামায় রাখা সম্ভব বলে যারা মনে করে, এরা আসলে অস্বাভাবিক, অসুস্থ। এদের পক্ষে আসলে বাংলাদেশ চালানো সম্ভব হবে না। এরা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। বাংলাদেশ দুনিয়াকে, বিশেষত আমি আবার বলি, বাংলাদেশ
ব্রিটিশ কলোনি ছিল এরকম সমস্ত দেশকে মুক্তির পথে নেতৃত্ব দেবে, বাংলাদেশ কেবল নিজেকে মুক্ত করবে এরকম না। ব্রিটিশ কলোনি ছিল এরকম সমস্ত দেশকে কিভাবে মুক্ত হইতে হয় সেটার পথ দেখাবে বাংলাদেশ। এবং তার জন্যে দ্বিতীয় পর্বে আমরা যেটা বলি যে আসেন, কে কোন দল করি, কোন পথ করি, কোন মত করি, কী দা আসেন, আসলে বাংলাদেশের যেটা লাগবে এটার জন্য সকল কিছু বাদ দিয়ে যারা আসলে একটা সুবিধা হয়েছে, কারা কারা কত অল্পেতে বিক্রি হয় এটা আমরা চিনছি, বাংলাদেশের মানুষ চিনছে। যারা বিক্রি হয় নাই তারা যারা আছেন আসেন সবাই মিলে দাঁড়াই। বাংলাদেশ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। বাংলাদেশ আসলে নতুন রাজনীতির জন্যে, নতুন নেতৃত্বের জন্যে, যারা বিক্রি হয় না, যারা বিক্রি হবে না এরকম মানুষের জন্য অপেক্ষায় আছে। আসেন তাদের সামনে আমরা দাঁড়াই, বাংলাদেশ পরিবর্তিত হবে। এবং এইটাই হচ্ছে দ্বিতীয় পর্বের আসলে আজকের দায়িত্ব।